ওভারঅল বিষয় যেটার থ্রুতে হচ্ছে আজকে আমরা জানবো। খেয়াল করুন সবাই। সবার আগে হচ্ছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু স্পেসিফিক ইনফরমেশন দেওয়া থাকে, বাংলা, জেনারেল, ইংলিশ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান রিলেটেড বিভিন্ন বিষয়। তো এই জায়গাগুলো দেখবো। দেখেন এখানে হচ্ছে মার্ক করা আছে অলরেডি কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেমন আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, ঠিক আছে? এরকম টাইপের বিশেষ কিছু এমসিকিউ টাইপের বিষয়গুলো সাধারণত এসে থাকে এখানে 4, 5, 6 বাংলা থেকে। তার পরবর্তী জেনারেল ইংলিশ যেটা আছে এখান থেকে হচ্ছে সরাসরি আপনি 5, 7, 10, 11, 12 আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। 13, 15 এখানে সবকিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো কিছু স্কিপ করতে পারবেন না। যেমন আমি কেন এই জায়গাগুলো কি গুরুত্বপূর্ণ সহকারে বলতেছি এর পিছনে একটা স্পেসিফিক কারণ দেখেন, যে একটা জিনিস খেয়াল করেন। এখানে একটা কোয়েশ্চেন আছে যে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। তো আপনাকে কিন্তু কারেক্ট স্পেলিং সব জায়গায় লেখা থাকে, আমরা এরকম যে দেখি সবাই কিন্তু খুঁজেন, কিন্তু এখানে কিন্তু ইনকারেক্ট স্পেলিং খোঁজা লাগবে। সো এই যে এরকম বেসিক ইনফরমেশনটা আছে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা গুলিয়ে ফেলি, এই জন্য হচ্ছে ওই জায়গাটা রিচেক করে আমাদের পড়তে হবে। এখানে দেখেন সাধারণ জ্ঞান আছে অনেক ইনফরমেশন, যেমন বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত, এটা কিন্তু চারুকলার সাথে বেশ মিলে, এটা কিন্তু তুরস্কে অবস্থিত। তারপর দেখেন স্টারলিংক কি, জিকের ভিতরে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা হচ্ছে আপনার একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পৃক্ত সমুদ্র বন্দর, ঠিক আছে? 12 ভুইয়া, এরকম কিছু ইনফরমেশন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা পালন করে। এখানে 13, 15, 16, 17, 20, 28, 30 নম্বরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 30 নম্বর কোশ্চেনটা ভালোভাবে দেখবেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির, বুঝছেন? তো এইরকম কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে একটু সময় উপযোগী, কন্টেম্পোরারি। একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় আছে এই রিলেটেড যেগুলো আপনিও রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাসগুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। করে। একটা জিনিস দেখেন, এখানে একটা কোয়েশ্চেন আছে যে 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, 10 নম্বর। এইগুলো হচ্ছে কিছু বেসিক কোয়েশ্চেন, একটু কনফ্লিক্টেড আবার একটু গুরুত্বপূর্ণ। বর্তমান আন্তঃ উপদেষ্টা সরকারি উপদেষ্টার ভিতর পরিষদের নারী সদস্যের সংখ্যা হচ্ছে 4, এরকম। নেক্সট পেজে আমরা চলে আসি, 6 নম্বর পেজ। এখানে দেখেন দাগানো আছে 31 ডিসেম্বরে যেসব বিষয়গুলো ঘটছে, তারপর 1 জানুয়ারি, ঠিক আছে? তারপর এখানে দেখেন পরবর্তী পেজে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় পটুয়াখালী কলাপাড়ায়, ঠিক আছে? এরকম। তো এখানে কেন আমি বলতেছি 31 ডিসেম্বর গুরুত্বপূর্ণ, বাংলাদেশ টেলিভিশনের সংবাদ ভিত্তিক চ্যানেল বিটিভি নিউজের সম্প্রচারণ শুরু হয় এবং ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মার্চ ফর ইউনিট কর্মসূচি পালন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আপনারা জানেন যে রিসেন্টলি এইসব বিষয়ে অনেক প্রভাব পড়ছে, সো এই জায়গাগুলো বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর এখানে দেখেন একটা লিস্ট আছে, শীর্ষ সংবাদ 24 ডিসেম্বর কাজী নজরুল ইসলামের জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয়। তো স্বীকৃতিতে গ্যাজেট প্রকাশ করা হয়, প্রশ্নটা হচ্ছে কিন্তু গ্যাজেট প্রকাশ করা হয় কত তারিখ? 24 ডিসেম্বর 2024, কিন্তু স্বীকৃতি কিন্তু ওই 1971 সালেই দেওয়া হয়েছে। তো এই যে কনফ্লিক্টের জায়গা বা ডিফারেন্সটা আছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তারপর দেখেন অপারেশন আয়রন ওয়াল, এটা কি ছিল? ইসরায়েল ফিলিস্তিনি ভিতরে যে সামরিক একটা যুদ্ধ বা অভিযান ছিল সেটা, ঠিক আছে? এর পরবর্তী এখানে আরো কিছু কোশ্চেন আছে দেখেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অঙ্গরাজ্যের সিনেটে 14 এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন প্রস্তাব পাশ হয়। তো এই যে জায়গাটা এটা কিন্তু বেশ একটা গুরুত্ব বহন করে। এবার একই সাথে হচ্ছে আমরা 8 নম্বর পেজে আমরা প্রিভিয়াসলি যা যা পড়লাম তারই হচ্ছে এমসিকিউ আকারে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। 2, 3, 7, 8, 11, 14, 17 এই এমসিকিউটা এই পেজের ভালোভাবে পড়বেন, 8 নম্বর পেজের। তো এখানে সবই গুরুত্বপূর্ণ, স্পেসিফিক ভাবে বলা যাবে না যে কোনটা গুরুত্বপূর্ণ না।
9 নম্বরের পেজে হচ্ছে 25, 26, 28, 33, 39, 41, 45, 47, এগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? তারপর দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে যে 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অবসরের সেরা চলচ্চিত্র ড্রামা কোনটি? দ্য ব্রুটালিস্ট। এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু যুগোপযোগী কোয়েশ্চেন। আপনারা জানেন যেহেতু নাট্যকলা এক্সাম দিচ্ছেন, চারুকলা এক্সাম দিচ্ছেন, সো ওই যে 40 মার্কসের যে জায়গাটা আছে সেখানে কিন্তু এই ওরিয়েন্টেড বিষয় কিন্তু আসতে পারে যদি সাম্প্রতিক কিছু থেকে আসে। ব্রিক্সের বর্তমান সদস্য কিন্তু 10টা দেশ, এরাও কিন্তু আমরা একটা 10 পড়ে আসছি, সো এগুলো একটু ফোকাস করতে হবে। আপনিও খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আপনাদের অলরাইট, এবার আমরা একটু খেয়াল করি, এইখানে কিছু ইনকোয়ারি আছে, এটা ইংলিশ কোয়েশ্চেন, ঠিক আছে? ইংলিশ কোয়েশ্চেনটা সরাসরি হচ্ছে এখানে কিভাবে আসছে দেখেন, এক কথায় কোয়েশ্চেন অ্যান্সারের মতো আছে। তো অনেক ক্ষেত্রে আমরা এমন টাইপও দেখি যে এমসিকিউ যেটা আসতেছে অ্যাডমিশন টেস্টের ড্রয়িং এ, হ্যাঁ, ওই এমসিকিউটা সরাসরি হচ্ছে আপনার একটা প্রপার ইংলিশের ভেতরে আসে বাট এমসিকিউ আকারে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি দাগাই দিছি, তো এগুলো পড়বেন। 10 নম্বর পেজ, এটা হইতেছে যে 31st December 2024 which channel is inaugurated replacing BTV World, BTV News, হ্যাঁ, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা। Which country owns the world biggest island Greenland? Denmark. First country in Southeast Asia to join BRICS with full membership Indonesia. 1st January 2025 which new demographic group started its journey? Generation Beta, born between 2025-2039. তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এর আগে ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন দেখছি, ঠিক আছে, যে জেনজি জেনারেশনের সময়কাল কোনটা? যারা ঢাকা ইউনিভার্সিটি চারুকলা এক্সাম দিচ্ছেন তারা এই ব্যাপারটা জানেন। তো এখানে 9 নম্বর পেজে যে 26 নম্বর কোশ্চেনটা আছে, জেনারেশন বিটার সময়কাল কত? 2025 থেকে 2039। এইরকম বেসিক বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ফোকাস দেয়ার। 1 জানুয়ারি 2025 থেকে কোন জেনারেশন সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। তো এইগুলা বেশ গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু দেখবেন যেটা আপনারা এই সেম জেনারেশনের 25-এ জন্ম নিছে, সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার আমরা অনেক ক্ষেত্রে এরকমও দেখি যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেটা সরাসরি হচ্ছে সায়েন্স রিলেটেড টুকটাক আসে। ইন হুইচ এরিয়া অফ বাংলাদেশ কান্ট্রিজ ফার্স্ট AI powered village will be built? হ্যাঁ, চন্দিনা কুমিল্লা। তো চন্দিনা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের প্রথম AI জেনারেটেড কোনো ভিলেজ। এন্ড ওইখানে না গেলে তো বোঝা যাচ্ছে না গল্পটা আসলে কি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রকেট লঞ্চড বাই ব্লু অরিজিন অন 17th January 2025? নিউ গ্লেন। হ্যাঁ, এরকম বেসিক ইনফরমেশন, কিন্তু এই যে কোয়েশ্চেনটা আমি একটু আগে পড়লাম, চন্দ্রিনা কুমিল্লা, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এয়ার পাওয়ার্ড ভিলেজ, এটা একটু দেখতে হবে। এবার আমরা 11 নম্বর পেজে আসি। 11 নম্বর পেজের এখানে আমি জাস্ট কিছু বেসিক বিষয়ে স্টাডি দিচ্ছি, এটা লেস ইম্পর্টেন্ট বাট তারপরও দেখে যাবেন। যেমন খেয়াল করেন, এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবৈধ অধিবাসনের শীর্ষ দেশ হচ্ছে চীন, এটা খুব লেস ইম্পর্টেন্ট। গ্লোবাল গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ, আচ্ছা, 2025 সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। তারপর বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপে অলিম্পিক, আচ্ছা, আম্পায়ারিং করেন সাথীরা জাকির জেসি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা নোন আবার আননোন ফ্যাক্ট আছে যেটা কম বেশি সবাই জানে, সেটা হইতেছে যে ফিমেলকে তারা একটু বেশি অ্যাপ্রিসিয়েট করে, বা এই যে চারুকলা বা নাট্যকলা যে ওরিয়েন্টেড জায়গাটা আছে এখানে কিন্তু ফিমেল রিলেটেড কোনো টপিক বা কোয়েশ্চেন থেকে কিন্তু ব্যাপক ইন্সপায়ারেশনাল একটা কোয়েশ্চেন আসে, আমরা কিন্তু সরাসরি দেখে আসছি। তো ইউ শুড বি ফোকাস দেয়ার, যেই সকল জায়গায় আমি বলতেছি ফিমেল রিলেটেড ব্যাপারগুলো। এবার আমরা 12 নম্বর পেজে আমরা দেখতেছি এখানে জাতীয় সমাবেশ দিবস প্রতিপাদ্য হচ্ছে, জাতীয় সমাবেশ সমাজ সেবা দিবস 2 জানুয়ারি ছিল, আর শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি ছিল। তো এই জায়গাটা একটু পরিলক্ষিত করবেন।
বিশ্বে হাতে লেখা দিবস 23 জানুয়ারি। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24, মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ভালোভাবে আপনাদের দেখতে হবে। আন্তর্জাতিক শিক্ষা দিবস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরবর্তী পেজে আসি। এইটা হচ্ছে 13 নম্বর পেজ, সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এখানে হচ্ছে আমরা খালেদ সালাউদ্দিন আহমেদ সম্পর্কে জানবো, যিনি হচ্ছেন একজন কি ছিলেন বলেন তো? দেশের প্রথম রঙিন চলচ্চিত্র জহির রায়হানের সঙ্গম 1964 সালে এর কালার প্রসেসিং এর মূল কারিগর। ব্যাপারটা বুঝতে পারছেন? খালেদ সালাউদ্দিনের পরিচয়। বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রকৌশলী থাকাকালে তার হাতেই উপমহাদেশের প্রথম সরাসরি সম্প্রচার, প্রথম রঙিন টিভির সূচনা হয়। তো এখানে আমরা অনেকগুলো কোয়েশ্চেন পাইতেছি একসাথে। বাংলাদেশের প্রথম যে পরিচালক ছিলেন, রঙিন চলচ্চিত্রের পরিচালক, তার নাম হচ্ছে জহির রায়হান। এখানে প্রসেসিং এর কাজ কে করছে? খালেদ সালাউদ্দিন আহমেদ। এখানে বাংলাদেশ টেলিভিশন প্রথম প্রকৌশলী থাকাকালে তার হাত ধরেই উপমহাদেশের প্রথম সরাসরি সম্প্রচার ও প্রথম রঙিন টিভির সূচনা হয় এই খালেদ সালাউদ্দিনের হাত ধরে। তো এই জায়গাগুলো একটু ফোকাস করবেন। তারপর দেখেন ফয়জুল ইসলাম কে ছিলেন? হ্যাঁ, ফয়জুল ইসলাম ছিলেন কথা সাহিত্যিক। অনেকে কিন্তু এটা মিস্টেক করবে। খুব বেসিক ইনফরমেশন, খুব রেয়ার ইম্পর্টেন্ট, আবার অনেকে গুরুত্বপূর্ণ জায়গায় বহন করে, সো এটা দেখবেন। তার প্রথম গল্প গ্রন্থ হলো নক্ষত্রের ঘোড়া। নক্ষত্রের ঘোড়া কার রচিত? ফয়জুল, হ্যাঁ, ফয়জুল ইসলাম। তো অনেকে আমাকে আস্ক করে পরবর্তী, ভাই এত কাব্যগ্রন্থ পড়লাম কিছুই আসলো না, কিন্তু এই সিংলি জায়গাটা যদি আপনি মিস্টেক করে যান, না দেখে যান ভালোভাবে, তাহলে কিন্তু আপনি হারাবেন কোশ্চেন অ্যান্সার। সো ইউ শুড বি প্রিপেয়ার ইউর সেলফ টু স্টাডি a lot about your specific MCQ এরিয়া, ঠিক আছে? প্রবীর মিত্র নাম শুনেনি এমন কিন্তু কেউ নাই। রঙিন নবাব খ্যাতিমান অভিনেতা প্রবীর কুমার মিত্র, হ্যাঁ, পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করেন এবং রাখেন হাসান ইমাম। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেন এবং 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কাজ শুরু করেন প্রবীর মিত্র। 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তো এখানে যে ইনফরমেশনটা সেটা ডাইরেক্ট পড়ে যাবেন ভালোভাবে, হ্যাঁ? আচ্ছা, এখানে খেয়াল করেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ, ইনি ছিলেন হচ্ছে 3 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা আর কি, ঠিক আছে? বীর মুক্তিযোদ্ধা। সো এই পেজে আমরা এটা পাইলাম। এবার 14 নম্বর পেজে দেখেন গোল্ডেন গ্লোব রিলেটেড বিষয় আছে। তো এই জায়গাটা একটু ভালো করে দেখে যাবেন। এখানে আসলে বলার কিছু নাই, ওভারঅল জাস্ট বেসিক ইম্পর্টেন্ট, তারপরে দেখে যাওয়াটা ভালো। WEF এর ফুল মিনিংটা কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে? এই জায়গাগুলো ভালোভাবে দেখে যাবেন। নেক্সট হচ্ছে আমরা যদি যাই নতুন টেলিভিশন চ্যানেল, রাইট? এখানে খেয়াল করেন যে 21 নম্বর পেজের এই যে যেগুলো জায়গায় লাইন দেওয়া আছে ডার্ক করে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। বাংলাদেশে বিটিভি হচ্ছে একটা সরকারি চ্যানেল। সো এখানে হচ্ছে মোটামুটি খেয়াল করেন 31 ডিসেম্বর 2024 সালে টেলিভিশন বিটিভি সংবাদ ভিত্তিক নতুন চ্যানেলের কার্যক্রম উদ্বোধন করে এবং 30 ডিসেম্বর 24 ঘন্টা সম্প্রচার অনুমোদন হয় এবং 25 ডিসেম্বর 1964 সালে বিটিভি কার্যক্রম শুরু হয়। প্রশ্ন যদি আসে বিটিভির কার্যক্রম কখন শুরু হয়, আপনি কিন্তু সরাসরি এই 1964 সালে 25 ডিসেম্বর এটা উল্লেখ করবেন। বাংলাদেশের টেলিভিশনে বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন, ঠিক আছে? বাংলাদেশ থেকে। আর এখানে হচ্ছে বিটিভির কিছু কার্যক্রম আছে, তার আদার্স চ্যানেলগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখে যাবেন। জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন করা হয় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায়, ঠিক আছে? 3 জানুয়ারি 2025, এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। নেক্সট, লবণাক্ত জমিতে কেনাফ চাষ, এটা দরকার নেই। এটা এই যে দেশের প্রথম কৃত্রিম বন কোথায় অবস্থিত? এটা হচ্ছে চট্টগ্রামের মিরসবাইয়ে গড়ে তোলা হয় দেশের প্রথম কৃত্রিম বন মিয়াওকা আচ্ছা মিয়াওয়াই আচ্ছা কি লিখছে মিয়াওকাই ফরেস্ট, ঠিক আছে? জাপানিজ নাম তো একটু কনফিউশন হচ্ছে। তো মোটামুটি এটা দেখে যাবেন। এরপরে আমরা যাব হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। হাইডেন্স ব্রিজ সম্পর্কে একটু হিস্ট্রিটা দেখে যাবেন। এটা হচ্ছে আপনার
24 নম্বর পেজে হার্ডিঞ্জ ব্রিজ সম্পর্কে একটু দেখে যাবেন। এরপর বিশ্বের সব থেকে গভীরতম খাল কোথায় অবস্থিত? ঠিক আছে, গ্রিসে অবস্থিত। গ্রিসের হচ্ছে কোরিন্থো নামে একটা জায়গা আছে, এই খালটি এখানে অবস্থিত। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তারপর দেখেন এরপরে হচ্ছে আমরা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা হিস্ট্রি আছে সেই সম্পর্কে আমরা জানবো। অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশের হিস্ট্রি থেকে কি টাইপ কোশ্চেন আসবে, কোথায় থেকে পড়তে হবে। তাদের জন্য আমি বলি যে যেহেতু এটা ফেব্রুয়ারি মান্থ, সো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইউনিভার্সিটি তার মেইন এক্সামের 15 দিন আগে কোশ্চেন প্রণয়ন হয়। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে 1 বছর আগে থেকে আপনাকে কোশ্চেন করে দিচ্ছে। কারণ এখানে যেই প্রসিডিউরে কোশ্চেনটা সাজানো হয়, ওই প্রসিডিউরটা একটা রিসেন্ট অনেক কোশ্চেনে সমন্বিত করে এভাবে সাজানো হয়। সো দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। তো এখানে আমরা 52 স্মৃতি নির্মিত শহীদ মিনার সম্পর্কে জানতেছি। এখানে 23 ফেব্রুয়ারি এক রাতের মধ্যে হ্যাঁ স্ক্রিন ক্লিয়ার আসছে না। বুঝলাম। এখানে বাংলাদেশ রিলেটেড যে বিভিন্ন বিষয় আছে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। দেখেন 23 ফেব্রুয়ারি এক রাতের মধ্যে গড়ে উঠে বাংলাদেশের প্রথম শহীদ মিনার। নকশাকার হচ্ছে ডক্টর বদরুল আলম। হ্যাঁ, তো বাংলাদেশে কিন্তু শহীদ মিনার যেটা আছে এটা কিন্তু দুইবার হয়েছে। এটা এর আগে প্রথম যে শহীদ মিনারটা ছিল সেটা কিন্তু ইনি ডিজাইন করেন। তো এর পরবর্তীতে আতাউর রহমান খান মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন শহীদ মিনারের ব্লুপ্রিন্ট বা ডিজাইন তৈরির জন্য প্রখ্যাত স্থপতি হামিদুর রহমানকে নিযুক্ত করেন। এটা সময়কাল হচ্ছে 1957। 1963 সালে উদ্বোধন করেন শহীদ বরকতের মা। এই নকশা অনুযায়ী নির্মিত হয় শহীদ মিনারের, যেটা 21 ফেব্রুয়ারি 1963 সালে উদ্বোধন হয়। 1983 সালে চত্বরের কিছুটা বিস্তর ঘটিয়ে শহীদ মিনারের বর্তমান অবস্থা আমরা দেখতে যেটা পাই সেটা। তো এখানে শহীদ মিনারের কিছু বৈশিষ্ট্যটা আছে, কিছু ব্যাখ্যা আছে, এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। দেখেন, মূল বেদি হচ্ছে জন্মভূমি, অবনত মাথা স্তম্ভগুলি ও পাশের স্তম্ভগুলি হচ্ছে জনতা, স্বচ্ছ জল যেটা আছে সেটা হচ্ছে শহীদের আত্মা, রক্তকমল ছাপলা হচ্ছে আত্মদানের প্রতীক, সরোবরের অবনত এই যে শিরের যে ছায়াটা আছে সেটা হচ্ছে শহীদ মিনারের আত্মাদের প্রতি দেশবাসীর কৃতজ্ঞতা। তো এই যে জায়গাগুলো আছে এটার মেটাফোরটা কি আসলে বা এর স্পেসিফিক লজিকটা কি ছিল স্থাপত্যের, সেটা ভালোভাবে আপনাদের বুঝতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে 21 ফেব্রুয়ারি রাত 12টায় 1 মিনিটে পুষ্পস্তবক দেওয়ার রীতি প্রবর্তন করেন। ঠিক আছে, তো এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ঠিক এরকম টাইপের আমরা একটা কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটি আসছে দেখতে পাইছি। ঠিক আছে, খেয়াল করবেন ঢাকা ইউনিভার্সিটি চারুকলার কোয়েশ্চেন আপনার সরাসরি বুঝতে পারবেন। তো এটা আমি স্টার্ট দিয়ে দিলাম, এটা ভালোভাবে সবাই দেখে যাবেন। বাংলাদেশের ভাষার স্বীকৃতি দেয় হচ্ছে ইউনেস্কো 9 জানুয়ারি 1998 সালে কানাডায় বসবাসরত রফিকুল ইসলামের নেতৃত্বে হচ্ছে এটা হয়। হ্যাঁ, আর 4 এপ্রিল 1999 সালে ইউনেস্কো ওইসব দেশের প্রস্তাবিত জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উত্থাপন জানায় এবং 5টি দেশে এটার জাতীয় মানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আর কি পালন করা হয়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 3টি দেশের সরাসরি ভাষা হচ্ছে বাংলা, 2টি দেশ হলো ভারত ও সিয়েরা লিওন এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ। 3টা দেশের ভাষা, মানুষ ভাষাভাষীতে বাংলা ভাষায় কথা বলে। বাংলায় বিশ্বব্যাপী প্রচার মাধ্যম হচ্ছে মোট 10টি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। 10টি রাষ্ট্রীয় বেতারের বাংলা ভাষার আলাদা চ্যানেল রয়েছে। যুক্তরাজ্যে 6টি ও যুক্তরাষ্ট্রে 11টি মালিকানাধীন বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল রয়েছে। এটা একটু মাথায় রাখবেন। উইকিপিডিয়া রিলেটেড কিছু কোশ্চেন মাঝে মাঝে আমরা দেখি। যেমন দেখেন 15 জানুয়ারি 2001 প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 27 জানুয়ারি 2004 বাংলা সংস্করণে উইকিপিডিয়া যাত্রা শুরু করে। তো এই সময় কিন্তু 2004 হচ্ছে উইকিপিডিয়া যাত্রা শুরু করে, এই সময় হচ্ছে বাংলা ভাষা কিন্তু উইকিপিডিয়া অন্তর্ভুক্ত হয়।
ই লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। 1 ফেব্রুয়ারি 2016 মুক্তপাঠ নামে প্রথম জাতীয় ই লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। বুঝছেন? তো এইগুলো এমসিকিউ কিন্তু ভাষা রিলেটেড, ভালোভাবে দেখবেন। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এখানে একটা এমসিকিউ দেখেন, খুব গুরুত্বপূর্ণ। 25 জানুয়ারি 1975 বঙ্গভবনে একটি বিশেষ আনুষ্ঠানিকভাবে কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধিতে ভূষিত করা হয় এবং তৎকালীন রাষ্ট্রপতি মহিউদ্দিন 5 ফেব্রুয়ারি 1382 বাংলার সময় কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়, ঠিক আছে। আর এই একই বছরে 21শে পদকে তিনি 21শে ফেব্রুয়ারিতে 21শে পদকে তিনি ভূষিত হন। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এই সালটা থেকে এই সালের ডিফারেন্সটা খেয়াল করেন কোথায়। 5 ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় কাজী নজরুল ইসলামের কবি ঘোষণা করে প্রকাশ প্রস্তাব অনুমোদন করা হয়। বুঝছেন? তো এটা হচ্ছে প্রজ্ঞাপন প্রস্তাব অনুমোদন, এইটা হচ্ছে বিষয়। ফেরদৌসী হচ্ছে বিশ্বের একমাত্র কবি যিনি একই সাথে 3টা দেশের জাতীয় কবি, ইরান, আফগানিস্তান এবং তাজিকিস্তান। বুঝছেন? চিন্তা করেন কত প্রভাবশালী একজন সাহিত্যিক ছিলেন। দাবানলের বাংলা অর্থটা, ইংলিশ অর্থটা কি? ওয়াইল্ড ফায়ার। হ্যাঁ, ওয়াইল্ড ফায়ার এর বাংলা শব্দ হচ্ছে দাবানল। ওয়াইল্ড শব্দের অর্থ বুনন বা ফায়ার শব্দের অর্থ অগ্নি বা আগুন। ওয়াইল্ড ফায়ার বা বুনো আগুন, এটা কিন্তু দাবানল বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে 41 নম্বর পেজে আছে, এটা একটু খেয়াল করবেন। এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। কনফিউশন হয়, ইজিও বটে, কিন্তু অনেক সময় আমরা কিন্তু এটা গুলিয়ে ফেলি। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ফোকাস দেয়ার। নেক্সট হচ্ছে এখানে 52 নম্বর পেজে কিছু বাংলা রিলেটেড কোশ্চেন আছে, খেয়াল করেন। এগুলো সব দেখে যাবেন। এখানে আসলে ওইভাবে ধরে ধরে পড়ানোর কিছু নাই। এর পরবর্তীতে এই যে টাইমলাইন অফ জেনারেশন, এটা একটু ভালো করে দেখে যাবেন। এখানে হচ্ছে দেখেন, দ্য সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার্স, জেনারেশন এক্স, আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেশন আলফা, জেনারেশন বিটা। ঠিক আছে, বর্তমান যে জেনারেশনটা শুরু হয়েছে 2025 থেকে, জেনারেশন বিটা। সো এই বিষয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এটা বাংলাদেশের রেভলিউশন হয়েছে। আর বাংলাদেশের মানুষ তো একটা জিনিস খুব, মানে গুতা দিয়ে না ঢুকাই দিলে মাথার ভেতরে মানুষ বুঝতে চায় না, সেটা মাথায় রাখবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে 30 নম্বর পেজে। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে কোনটা? সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা হচ্ছে ভোলা। সর্ববৃহৎ দ্বীপ, নট জেলা। বাংলাদেশের প্রথম মানচিত্র আঁকেন হচ্ছে কে? জেমস রেনেল। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা আসার মতো কোয়েশ্চেন। বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম হচ্ছে সিটি সেন্টার, এটা একটু মাথায় রাখবেন। এবার পরবর্তী পেজে 67 নম্বর পেজে আমরা লক্ষ্য করি, টর্নেডো শব্দটা হচ্ছে স্প্যানিশ। টর্নেডো শব্দটা কি? এটা হচ্ছে স্প্যানিশ একটা শব্দ। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে মিয়ানমার এবং ভারতের। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুণ্ডবর্ধন। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসার মতো। তিব্বত হচ্ছে মূলত একটি উপত্যকা। এটা কিন্তু একটা ভৌগোলিক কোশ্চেন, বাট ইটস ইম্পর্টেন্ট। তো মোটামুটি যারা প্রিপারেশন নিচ্ছেন, এটা একটু লাস্ট অব্দি ভালোভাবে দেখে যাবেন। আচ্ছা, এখানে খেয়াল করেন, ডিজাইন অফ দ্য অফিসিয়াল লোগো অফ বাংলাদেশ, ডিজাইনার অফ অফিসিয়াল লোগো অফ বাংলাদেশ। বাংলাদেশের যে অফিসিয়াল লোগোটা আছে সেটা কে ডিজাইন করে? এন সাহা, ANA সাহা, এটা মাথায় রাখবেন। জিএসপি স্ট্যান্ডস ফর কি? জেনারেলাইজ সিস্টেমস অফ প্রেফারেন্স, এইটা। তো এখানে কিছু কোয়েশ্চেন দাগানো আছে ইংলিশে, এগুলো একটু দেখে যাবেন। একই সাথে হচ্ছে বিভিন্ন কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন আছে, এগুলো একটু দেখে যাওয়া ভালো। রাইট, নেক্সট হচ্ছে আমরা 80 নম্বর পেজে আসি। এখানে বাংলা গদ্য, কবিতা, নাটক সবগুলোই মোটামুটি দেখে যাওয়াটা ভালো, বাট এখানে একটু দাগানো আছে যেটা
একটু দেখে যাইতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো একটু দেখে যাবেন, মানে এই পার্ট থেকে একটু দেখে যাওয়া ভালো। নেক্সট, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তার ভিতরে গুরুত্বপূর্ণ জায়গাটা হইতেছে সবার আগে এই দুইটা বিষয়। জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখছি যে এই ছবিটা ব্যাপক প্রচলন ছিল। অ্যানালিটিক্যাল এমসিকিউ কিভাবে আসে তার একটা নমুনা আমি আপনার সাথে শেয়ার করি। আপনাকে জাস্ট এই ছবিটা দিবে, মেইন এক্সামে এই ছবিটা এডিট করে বসাই দিবে, বলে 3টা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন দিবে। প্রথম কোয়েশ্চেন যেটা হবে যে এই ছবির বা এই প্রচ্ছদের আর্টিস্ট কে? কৌশিক সরকার। আপনি যদি না জানেন আপনার 1 মার্কস মাইনাস। সেকেন্ড হচ্ছে এটা কার ছবি? আবু সাঈদের। খুব কমন, একটা কঠিন একটা ইজি। এবার প্রশ্ন হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছে আবু সাঈদ, বুঝছেন? তো বিষয়টা হইতেছে কি যে একটা মানুষ এভাবে দাঁড়ায় আছে, সাহস করে বলতেছে যে গুলি চালা, তুই যাই চাইলে গুলিটা চালাইতে পারিস। কিন্তু ঠিক ওই মুহূর্তে যে সিচুয়েশনটা হইতেছে যে একজন পুলিশও বাঙালি, আপনিও বাঙালি। হ্যাঁ, হয়তো বা আপনার ইনকাম কম, তার ইনকাম বেশি। সিম্পল। আপনি একজন ছাত্র, আপনি একটা দেশের মেধা। মেধার উপর তো পৃথিবীতে কিছু নাই। আমরা ছোটবেলায় পড়ছি না কাজী নজরুল ইসলামের কত কবিতা বা ছড়া, ওগুলা কিন্তু বাস্তবায়ন রূপ আমরা এই জুলাই অভ্যুত্থানের থ্রুতে দেখতে পাই। যাই হোক না কেন, একটা রেভলিউশন তো হয়েছে নতুন করে। তো এই সেম প্রসিডিউরের থ্রুতে আমরা একটা জিনিস কমপ্লিটলি বুঝতে পারলাম যে কি মানুষের ভেতর ভেদাভেদটা অনেক বেশি। ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে খুব অনিয়ম অন্যভাবে পরিচালিত হয়। তো এই যে প্রথম শহীদটা আছে এর এই বিষয়টার থ্রুতে কিন্তু আমরা অনেক কিছু পাইছি পরবর্তীতে। সো এরকম বিষয়টা কাজ করে। এবার আপনি এখানে দেখতে পারেন ঢাকার দেয়াল, এই কি বলে, ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল বৈচিত্র্যময় গ্রাফিতি সংকলন আর্ট অফ ট্রায়াম্ফ। হ্যাঁ, তো এটা হচ্ছে আর্ট অফ ট্রায়াম্ফ। এটা কোথায় অবস্থিত? এটা ঢাকা। বা আর্ট অফ ট্রায়াম্ফ এটা কিসের উপর কেন্দ্র করে অবস্থিত? তো মোটামুটি এই দুটা টিক দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। অলরাইট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আর এরকম ভাবে বিষয় কিন্তু আসতে পারে। বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে কারা? চীনা। এখানে কিছু জাস্ট টিক দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গে উঠেন হচ্ছে বাবর আলী। দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। ঠিক আছে, এই যেমন কিছু কমন কনফিউশন মূলক কোয়েশ্চেন, এগুলো একটু ভালো করে দেখে যাইতে হবে। হুম, এবার আমরা আর কিছু বিষয় দেখি। মুক্তিযুদ্ধে লালমনিরহাট কত নম্বর সেক্টরে ছিল? বিশেষ করে যারা রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর আসার মতো একটা কোয়েশ্চেন। লেস ইম্পর্টেন্ট বাট আসার মতো কোয়েশ্চেন। কারণ আমরা অনেক সময় এমনও দেখছি যে খুব সিলি সিলি কোয়েশ্চেন আমরা যেগুলো একবার দুইবার পড়ে ছেড়ে দেই, কিন্তু তারপরেও কিন্তু ওই কোয়েশ্চেন গুলো রেগুলার বেসিসে আসে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, দেখেন আবার এখানে একটা কোয়েশ্চেন আছে, সার্কভুক্ত দেশের একটা নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, এটা হচ্ছে মালদ্বীপের। আচ্ছা, এটা একটু দেখবেন। তো মোটামুটি এরকম কিছু কোয়েশ্চেন আছে, আমরা খুবই লিমিটেড দাগাইছি, খুব খুঁটে খুঁটে দাগানোর চেষ্টা করছি যেন ইম্পর্টেন্ট জিস্ট ব্যাপারগুলো আপনারা ভালো করে ধরতে পারেন। ঠিক আছে, এখানে আমরা আরেকটু আসি। এক second।
কোশ্চেন জেনারেলি আসে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেন আমরা ইংলিশের ভেতর দেখি যে জেনারেল জিকে টাইপের কোশ্চেন ওটা দিয়ে দিছে। সো এর মানে এটা না যে ইংলিশে আপনি মানে কোনো বাংলা কোশ্চেন পড়তেন সেটা ইংলিশ আকারে আসবে না, আসতে পারে। আচ্ছা, এখানে আমি যেটা দেখাইতে চাইতেছিলাম, আচ্ছা এখানে দেখেন, কার্তিক অগ্রহায়ণ 2 মাস মিলে কি হয় হেমন্তকাল, ঠিক আছে? এরকম কিছু কমপ্লিকেটেড কোশ্চেন, মানে এরকম কিছু কোশ্চেন আছে, এটাকে একটু পেঁচাই দিবে কিভাবে, যে দুটা হয়তো বা ঋতুর নাম দেবে, বলবে যে এটা কোন কোন টাইম লাইনে আসতেছে, মাসের নাম দিয়ে দেবে এরকম। তো এখানে একটু খেয়াল রাখবেন। একাদশী বৃহস্পতি সৌভাগ্যের বিষয়, অনেক সময় আমরা অনেক বাগধারা এগুলো সেগুলো পড়ে যাই, কিন্তু কিছু কিছু সিলি ব্যাপার এখান থেকে চলে আসে, সহজ জিনিস, যেটা হয়তো আমরা পরবর্তী ওটা অ্যাডজাস্ট করতে পারতেছি না। সো ইউ উইল ট্রাই টু রিমেম্বার দেয়ার। এখানে দেখেন, কম্পিউটার রিলেটেড কিছু বিষয় আপনার আমি এখানে দাগাইছি যে টেকনোলজি ইউজড বাই ক্রিপ্টো কারেন্সি ব্লক চেইন, ঠিক আছে? এরকম কিছু এমসিকিউ। নেম অফ দ্য সিকোয়েন্স অফ স্টেপ এ কম্পিউটার ফলোজ অ্যালগোরিদম, হ্যাঁ, এরকমও কোশ্চেন মাঝে মাঝে দেখা যায় যে আসছে, নিচের কোনটি কম্পিউটারের জন্য প্রযোজ্য, অপারেটিং সিস্টেম, অ্যালগোরিদম, এইটা সেইটা এরকম দিয়ে দিবে, দেন আপনি বুঝতেই পারছেন যে ওটা কিভাবে আসলে কার্যক্রম কাজ করছে। তারপর দেখেন যে যখন দ্য প্রসেস অফ রিমুভিং আনওয়ান্টেড পার্ট অফ দ্য অফ এন ইমেজ ইজ কল্ড ক্রপিং, দ্য প্রসেস অফ ইরেজিং এ ডিস্ক ইজ কল্ড ফরম্যাটিং। হ্যাঁ, এই যে এই দুটো জায়গা, এটা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এভাবে কিন্তু আপনারা একটা কমপ্লিট ওয়েতে উপস্থাপন করতে পারছেন। আর একইভাবে হচ্ছে ওভারঅল প্রিপারেশনটাকে আরো ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারছেন। হুম,